ভাবতরঙ্গ লিখনীতে বেলা শেখ পর্ব সংখ্যা 9। সত্যি কিছু বলার নেই, কিচ্ছু না। আনিকা ইচ্ছুক হয়ে উৎসুক চোখে যায়। অর্ণব নাক মুখ কুচকে বিড়বিড় করে বলে, আই লাভ ইউ। খানিকটা নিস্তব্ধতা এসে ছুঁয়ে দিল। অর্ণব শ্বাস আটকে রাখে। আনিকার চাহনিতে আপনে আপ হাত দুটো গালে ঠেকে আনিকার চোখ রাঙিয়ে ভয় দেখায়। দাঁত কটমট করে বলে, কি বললি, আবার বল। অর্ণব জান গলায় আটকায়, নাকের পাটা ফুলিয়ে মিনমিন সরে বলে, শুনিসনি? না শুনে ভালো। অর্ণব গাল হতে হাত সরায়নি, যে কোনো সময় থাপ্পড় জুটতে পারে। আনিকা দৃঢ়তার সাথে জবাব দিল, অবভিয়াসলি শুনেছি, কিন্তু আই লাভ ইউ টু কাকে বললি বুঝতে পারিনি। আমাকে বললি? হাউ ডিয়ার ইউ। তার কথার মারপেজ বুঝতে পেরে অক্ষম অর্ণব পাশ কাটিয়ে চলে যেতে নেয়। আনিকা বাধা হয়ে দাঁড়ায়, টাইয়ের নট টাইট করে গলায় ফাঁস লাগিয়ে বলল, কোথায় পালাচ্ছিস, লজ্জা করে না? অর্ণব কাশে উঠে যায়। আনিকা পায়ে ভর দিয়ে উঁচু হয়, মুখটা মুখের কাছে নিয়ে রাগি সুরে ফিসফিস করে বলে, আই হেট ইউ অ্যান্ড আই অলসো কিল ইউ বাড্ডি। বলে টাইয়ের নট টাইট করে। এবার অর্ণব প্রতিক্রিয়া দেখালো না, শান্ত চাহনি আর অশান্ত চাহনিতে আটকে যায়। গোলগাল ঝলমলে যুগের পাপড়িতে মশকরা ব্যবহার করছে, সবসময়ই করে। মেয়েটার ধারণা ওর চোখের পাপড়ি তার মাস্কারা ও ব্যবহার করা কখনোই ভুলবে না। সুচারু তেল চিকচিকে নাক, লিপবামের ঘষা চিকন ওষ্ঠাধর, কিশলয়ের মতো থুতনিতে ছোট্ট গর্ত, সবসময়ই চোখের সামনে ঘুরঘুর করে বিধায় নতুন করে মুগ্ধ করার মতো কিছু নেই। কিন্তু অরুণাভ সরকার এই মেয়েটাকে বাজেভাবে ফেঁসে আছে। এই চিরচেনা মুখায়ভাব তাকে হৃদয়ে প্রশান্তি এনে দেয়। তাদের মধ্যে কোনো কালই মিঠা মিঠা সম্পর্ক ছিল না। এই দক্ষিণা অম্বরে মেঘ আসে, কখনো রিমঝিম বৃষ্টি নামে, এই ঝলমলে রোদ্দুরকে দেখা যায়, কখনো বৈরাগী ঝড়ে তছনছ হয়ে যায়। অরুণাভ মুচকি হাসল, পকেটে হাত ঢুকিয়ে ওয়ালেট বের করে কিছু খুঁজবে, তখনই তৃতীয় পক্ষের উপস্থিত ঠাওর হয়ে গেল। পাপ্পা ইজ কামিং, ক্রিং ক্রিং ক্রিং। অরুণাভ সচকিত ভঙ্গিতে আশেপাশে তাকায়। উত্তরের বারান্দায় দণ্ডায়মান বোন অরুণিতার সাবধানের চাহনি সিঁড়ির দিকে তাকায়। প্রহরকে কোলে নিয়ে বাবা এদিকে আসছে। সে সতর্পণে আনিকাকে সরিয়ে দেয়, ঠোঁট বাঁকিয়ে হাসে ক্ষীণ। আনিকার চোখ পাকিয়ে শাসন করলো যেন। গলায় ঝোলায়মান ওড়না উড়িয়ে চলে যায় গুনগুনিয়ে। অর্ণব বাঁকা চোখে তা দেখে সামনে অগ্রসর হয়। অরুণিতার মাথায় টোকা দিয়ে মিষ্টি হাসি উপহার দিল। থ্যাঙ্কস ভাবুক চড়ুই। মেনশন নট ব্রো। কখন থেকে ছিলি? শুরু থেকেই। অরুণিতা স্পষ্ট জবাবে অরুণাভ লজ্জিত হয়। তাকে অস্বস্তি থেকে তুলতে অরুণিতা প্রসঙ্গ বদলায়, গম্ভীর মুখে বলল, অফিসে প্রথম দিন কেমন কাটলো তোমার? পাপা কি বেশি কাজ দিয়েছে? টায়ার্ড লাগছে তোমাকে? অরুণাভ হাফ ছাড়ল, বোনের কাঁধ জড়িয়ে স্বীয় ঘরের দিকে পা বাড়ল। চঞ্চলা সুরে বলল, বেশি মানে অনেক বেশি। দৌড়ের উপর ছিলাম। সেসব বাদ দে, জানিস তো সুন্দর সুন্দর গয়নার কালেকশন দেখেই নিতে মন চাইবে। আমি তো পকেটে ফেলে 2 জোড়া ঝুমকো আর একটা ব্রেসলেট এনেছি, পাপাকে বলিস না যেন। অরুণিতা ভাইয়ের পায়ের সাথে পা মেলায়, কৌতূহলী দৃষ্টিতে ঘাড় ফিরিয়ে জানতে চায়, আনিপুর জন্য? না, তোর জন্য। অরুণাভ পকেট থেকে সত্যি 2 জোড়া ঝুমকো আর একটা ব্রেসলেট বের করে। অরুণিতা তব্দা খেয়ে যায়, বিস্ময়ে তাকিয়ে বলে, পাপার অফিস থেকে লুকিয়ে এনেছ? হ্যাঁ, পাপার কানে যেন না যায়। অরুণাভ হেসে বোনের গাল টিপে দিল। অরুণিতা ঝুমকো 2টা হাতে নিয়ে মুচকি হাসলো। 1 জোড়া ইয়ারিং আনিপুকে দিব? দরকার নেই, টের পেলে পাপার কানে দিবে, তখন আমার মান সম্মান শেষ। প্রথমবার অফিসে গিয়ে চুরি, সবাই ছি করবে। অরুণাভ হাসতে হাসতে বলল। অরুণিতা মুচকি হাসাতেই আটকে। অরুণাভ ঘরে ঢুকে কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে যেতে যায়। অরুণিতা বিছানায় বসে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো, এক ছুটে কিচেনে চলে যায়। কিচেনে সুফিয়া পান চিবোচ্ছে। অরুণিতাকে দেখে লাল টকটকে ঠোঁট প্রসারিত করে হাসি উপহার দিল। কিছু কইবা পিচ্চি খালাম্মা? আমি চা বানাবো, আপনি একটু আদা কুচি করে দিন। সুফিয়া যে পিচ্চি খালাম্মা বলে আদা হাতে নেয়। অরুণিতা ঝটফট চা বানিয়ে ফেলে।
এক কাপে চা ঢেলে নিয়ে সুফিয়াকে উদ্দেশ্য করে বলে, আমি ব্রোর জন্য নিয়ে যাচ্ছি, আপনি বাকি চা সবাইকে দিয়েন। পিচ্চি খালাম্মা, আপনার খারুশ বাপের মতো আপনার রান্ধনের হাত পাক্কা আছে, আপনার হাতের চা খাইলে মনটা জোড়াইয়া যায়। অরুণিতা দরজা অবধি গিয়ে ফিরে চাইল সুফিয়ার দিকে, কপালে ভাঁজ ফুটিয়ে গম্ভীর গলায় বলল, অনেকটা বানিয়েছি, আপনিও নিতে পারেন। অরুণিতার রসকসীন কণ্ঠে ভালো লাগলো না সুফিয়ান। এই বয়সে মাইয়া মানুষ সবসময় হাসি খুশি থাকবো, গুনগুনাইব, ছটফট করবো, অথচ এই বেরি বাফের মতো রাম ছাগলের ছানা। অরুণাব গোসল সেরে সদ্যই বিছানায় গা ছেড়েছিল। অরুণিতাকে চা সমেত ফিরতে দেখে হাসি উপহার দিল। আমি ভাবছিলাম চায়ের আবদার করব, কিন্তু তুই তো আগেই চা বানিয়ে হাজির। অ্যাগেন থ্যাঙ্কস মাই লিটল সুইট সিস। অরুণিতা চায়ের কাপ হাতে দিয়ে গমগম সুরে বলল, চাচিমণি আজ পাত্রপক্ষকে ফাইনাল ডেট দিবে, আজ ডিনারের পর এ নিয়ে আলোচনায় বসবে শুনলাম। অরুণাব চায়ের কাপে ঠোঁট ভিজিয়ে মন মরা হয়ে বলল, আমি আসলে বুঝতে পারছি না কী করবো। চাচিমণি এখনই আনিকার বিয়ে দেওয়ার জন্য এতটা উতলা হলো কেন? তোমার জন্য। অরুণাব ব্যথিত বদনে চা সেবন করে। অরুণিতা ভাইয়ের পাশে বসে দীর্ঘশ্বাস ফেলে বলল, চাচিমণি তোমাকে এতটাই অপছন্দ কেন করে বলো তো? অরুণাবর মুখটা বিতৃষ্ণায় ভরে যায়, স্বাদে গন্ধে ভরপুর চাও পানসে লাগে। সে বলল, পাপাকে আনিকার কথা তুই জানিয়েছিলি? অরুণিতা মাথা নাড়ায়। অরুণাব অসহায়ের মতো সাথে বলল, এখন আমার কি করা উচিত বলতো ভাবুক চড়ি? আনিকা ওর মায়ের হাতের পুতুল, মাকে ছাড়া ও এক পাও নড়বে না, আমি জানি। আর ও জানে চাচিমণি আমাকে কখনোই মানবে না। তার উপর দিয়ে দুয়েকের মাঝে আমাকে মাঠে ফিরতে হবে। এসবের মাঝে আমি খেলায় ফোকাস করব কীভাবে? আমার মাথা কাজ করছে না। অরুণাব চায়ের কাপ রেখে দিল, গলা দিয়ে নামছে না, রাগে সব তছনছ করে দিতে ইচ্ছে করছে। অরুণিতা ভাইয়ের কাঁধে হাত রেখে বলল, পাপা দেখে নিবে সব, তুমি রিল্যাক্স থাকো ব্রো। কারো পদচারণার শব্দে অরুণাব দরজায় নজর ফেলল। প্রহর দাঁড়িয়ে আছে, মুখে লেগে আছে মুক্ত জোড়া হাসি, হাতে লাচ্ছির গ্লাস, স্ট্র ডুবিয়ে লাচ্ছি খাচ্ছে জনাব। তার পেছনে দাঁড়িয়ে অরুণ সরকার। ভদ্রলোক এগিয়ে আসে, মেয়ের কপালে হাত ছুঁয়ে নরম সুরে জানতে চায়, জ্বর আর এসেছিল চুরিশোনার? অরুণিতা মাথা নাড়ল, না পাপা। পাপা জ্বর কিসে চড়ে আসে? গাড়িতে চড়ে? ওহ আচ্ছা, বুঝতে পেরেছি, হেলিকপ্টারে চড়ে আসে জ্বর। অরুণ ঘাড় বাঁকিয়ে ছোট ছেলের দিকে ফেরে ভ্রু কুঁচকে নিয়ে বলল, ছোট সরকার, মুখটা একটু বন্ধ রাখুন, লাচ্ছি খান। পাপা, আমি লাচ্ছি খান নই তো, আমি প্রহর খান। থামে প্রহর, চোখ পিটপিট করে আবার বলল, না মিস্টেক হয়ে গেছে পাপা, আমি খান না, আমি তো সরকার, প্রহর সরকার, তোমাদের ওলাফ। ঠিক বলেছি না বলো? ছোট সরকার, এত কথা কেন বলেন তো আপনি? প্রহরের মুখটা অভিমানে টইটুম্বুর। একটা কেউ তার কথা শুনতে চায় না, সবাই চুপ থাকতে বলে। সে মন খারাপ করে চলে যায় সেখান থেকে। প্রহরকে যেতে দেখে অরুণাব ব্যতিব্যস্ত হয়ে ছুটে যায় তার দিকে। যেতে যেতে বাবাকে কথা শোনাতে ভোলে না। অরুণ সেদিকে গুরুত্ব না দিয়ে মেয়ের স্নান মুখটার দিকে তাকালো, থুতুনি ধরে কোমল ঘরে বলল, পাপ্পার চড়ুই, মুখটা কালো করে রেখেছে কেন, কি হয়েছে? অরুণিতা মুখটা আরেকটু গম্ভীর বানিয়ে বলল, কিছু না পাপ্পা। তোমার মাম্মাম বলে কি হয়েছে? এর জবাবে যদি মেয়েরা কিছুই হয়নি তবে বুঝে নিতে হবে মামলা ক্রিটিক্যাল। অরুণিতা ঘাড় তুলে বাবার দিকে তাকায়। অরুণ মেয়ের পাশে বসে বাহুতে জড়িয়ে নেয়, মাথার অগ্রভাবে চুমু দিয়ে বলল, পাপাকে বলবে না? অরুণিতা কতক্ষণ স্থবির হয়ে পড়ে রইল। মাম্মাম নিশ্চয়ই পাপাকে সব বলে দিয়েছে। এখন পাপা কি তাকে বাজে ভাবলে ভাবুক, সে তো ভুল কিছু বলেনি। লতা আন্টির কথা তার খুব একটা বিশ্বাস হয়নি, তাই মাম্মামের কাছে শিওর হতে চেয়েছিল। কিন্তু মাম্মাম এতটা রেগে যাবে সে বুঝতে পারেনি। এখানে রাগের কী আছে সে দেখতে পাচ্ছে না। মাম্মাম বেশি করে, ওই মা, আমি কারোর মা নই। অরুণিতা রাগ দেখিয়ে বাবার বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে হাঁটা দেয়। অরুণের কপালে চিন্তার ভাঁজ পড়ে। সে কাল বিলম্ব না করে মেয়ের পিছু আসে। কারো না, তুমি শুধু আমার মা। অরুণিতা পিছু ফিরল না, কারকটা সুরে বলল, স্টপ ফলোয়িং মি, আই অ্যাম নট আনটিল ইউ টেল মি এভরিথিং। Why didn't your Patabahat tell you? As far as I know, she told you everything in details. She didn't tell me anything. Why are you getting angry, Shona? অরুণিতার দাঁত কটমট করে বলল, I am not angry. Of course you are.
অরুণিতা থেমে যায়, রাগান্বিত দৃষ্টি ফেলে বাবার উপর। গম্ভীর অরুণ সরকার একটু ভরকালো বই কি, খানিকটা আমতা আমতা সুরে বলল, ইউর নোজ হ্যাজ ট্রান্স রেড, দ্যাটস হোয়াই আই সেইড। অরুণিতা স্বীয় বুচা নাকের পাটা ফুলিয়ে দাঁত কিরমির করে বলল, আই এম নট এভরিথিং, স্টপ বদারিং মি। অরুণ সরকার কপাল চুলকায়, মেয়ের রাগকে প্রচণ্ড ভয় পায় সে। আবার কি হয়েছে মা মেয়ের? সকালে তো ঠিকই দেখে গেল, এক বেলায় কি এমন হয়ে গেল? পাতাবাহার তো তাকে কিছুই বলেনি। সে মিনমিন স্বরে বলল, আই এম সো সরি। মায়ের মন খারাপ থাকলে ছেলের ভালো লাগে না? ভালো লাগে কি বলো না মা, কি হয়েছে? তোমার মাথা আর তোমার পাতাবাহারের মুন্ডু হয়েছে। অরুণিতা রাগ দেখিয়ে হনহনিয়ে চলে গেল নিজ ঘরে। সপারে দরজা বন্ধ লাগিয়ে দিল। অরুণ সরকার শুকনো ঢোক গিলল। দুনিয়া সবার কাছে গর্জে ওঠা ভাগ তার বাঘিনীর কাছে এসে ভেজা বিড়ালের মতো মিউ মিউ করবে, এটাই স্বাভাবিক। অস্বীকার করার কিছুই নেই। দাম্ভিকতার ঠাসা নাক উঁচু ম্যানারলেস লোকটাকে এই বাঘিনী নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারে। আর কেউই না। বললাম তো কিছু হয়নি, বারবার এক কথা কেন বলে বিরক্ত করছো? অরুণ সরকার এবার ক্লান্ত বোধ করে হাল ছেড়ে বিছানায় ছেলের পাশে গায়ে দেয়। কোনোই ভাঁজ করে চোখের উপর মেলে শটান হয়ে শুয়ে থাকে। প্রহর অধরা পাজেল ফেলে বাবার গায়ে কম্বল টেনে দেয়। নিজেও কম্বলের ভেতর ঢুকে বাবার বুকের ওপর মাথা রেখে শুয়ে ফিসফিস করে বলে, পাপা মাম্মাম কি হাল্ক? অরুণ হাসলো। বুকের উপর থেকে হাত নামিয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরে ফিসফিস করে পাশ ফিরে শোয়। কপালে চুমে দিয়ে বলল, ছোট সরকার ফর না করে ঘুমান, আপনার মামাম কিন্তু রেগে আছে। প্রহর মুখ কালো করে বলল, আমি কিন্তু ব্যাড বয়। আমি কি ব্যাড বয়? অরুণ সরকার ছোট চোখে চায় না। তাহলে সবসময় আমাকে চুপ থাকতে বলো কেন? আমি কি বোবা? অরুণ সরকার ছেলের ছোটের ডগায় টুপ করে এক আদর করে দেয়। বুকে শক্ত করে চেপে ধরে বলে, তুমি এখন অদ্ভুত কথা বলো যে যা শুনে আমরা টাসকি খেয়ে যাই। জবাব খুঁজে পাই না, তাই চুপ থাকতে বলি। টাসকি কি জিনিস, কিভাবে খায়? পাতা খিলখিল হাসি শব্দ শোনা যায়। অরুণ ঘাড় তুলে দেখে এক পল আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে আর হাসছে। আচ্ছা মহিলা বুড়ো কেন হচ্ছে না? মনে হয় বয়স বাড়ার বদলে কমছে। দেখে বোঝার দায় এই মহিলার 3 ছানার মা। অরুণ নিজ কাঁচা পাকা মিশেলের দাড়িতে হাত বুলিয়ে ছেলের দিকে তাকায়। প্রহর চোখ ছোট করে চেয়ে থাকে। অরুণ সরকার ফোঁস করে শ্বাস ফেলে, টাসকি খায় না রে বাপ্পা, টাসকি। তাহলে তুমি যে বললে আমার কথা শুনে টাসকি খাও? প্রহর ভ্রুযুগল উঁচিয়ে পরপর প্রশ্ন ছুড়ে। অরুণ ঠোঁটে ঠোঁট চাপে। কী জবাব দিবে সে বুঝে উঠতে পারে না। এই ছেলের সাথে কথা বলার সময় 101 বার ভাবতে হয়। সে একটু ভেবেচিন্তে বলল, টাসকি খাওয়া মানে হতবিহ্বল হয়ে পড়া। প্রহর বলতে নিয়েছিল হতবিহ্বল আবার কী জিনিস, কিন্তু অরুণ তার আগেই বিপদের আঁচ পেয়ে ছেলের মুখ চেপে ধরে বলল, আমার মানিক সোনা, আমার অবেলার প্রহর, এখন পাপার বুকে চুপ করে ঘুম দাও। এ বিষয়ে আমরা কাল কথা বলবো, কেমন? প্রহর গাল ফুলিয়ে চোখ বন্ধ করে নেয়। অরুণ হেসে তার আঁকে আদর করে দেয়, পিঠে আলতোভাবে চাপড় মেরে ঘুম পাড়িয়ে দেয়। ভারী শ্বাস টের পেতেই মাথাটা যত্ন সহকারে বালিশে রেখে কপালে চুমু দিয়ে উঠে যায়। উদাসী চিত্তে ব্যালকনিতে বসে পাতা কোমর সমান চুলগুলো উত্তরী ঠান্ডা হাওয়ায় বরফ হয়ে আছে। অরুণ সরকার পিঠ পেছন দিয়ে দাঁড়িয়ে চুলগুলো খোপা বেঁধে দেয়। ঝুঁটিতে টিপে দিলে প্যাপু শব্দ হয়ে কান খাড়া হয় না? সেই টুপি মেয়ের জন্য এনেছিল সে। মেয়ে নাক মুখ কুচকে বাচ্চাদের খেলনা বলে উপাস করেছিল, তাই মেয়ের মাকে পরিয়ে দেয় সে। মহিলাকে কিউট লাগে এই টুপিতে। অরুণ গাল টিপে দেয়, সামনের রেলিংয়ে ঘেঁষে দাঁড়ায়। পাতা কোনা চোখে গম্ভীর মুখখানি দেখে, অন্যদিকে মাথা ঘুরিয়ে নিল। অরুণ ছোট চোখে চায়, রাশবাড়ি সুরে বলে, মেয়ে চুপ, তুমিও চুপ। অরুণ সরকার তো অন্তর্যামী। আচ্ছা, কাউকে কিছু বলতে হবে না। পাতার আগে চাহনিতে সাবধান করে অরুণ সরকার অবাক হয়ে যায়। আশ্চর্য, এভাবে তাকাচ্ছ কেন? আমি কি করেছি? পাতা চোখ উল্টিয়ে বিরক্ত প্রকাশ করে, দাঁত কটমট করে বিড়বিড়ালো কিছু। অরুণ তা শুনে হাসলো। কিছু পল নীরবে নিভৃতে বোঝার চেষ্টা করলো পাতাকে। এক সময় নীরবতার বেড়াজাল ছিঁড়ে পকেট থেকে ফোন বের করে একটা ভিডিও করে পাতাকে দেখায়।
পাতা থমকালো, দৃষ্টিতে তাকিয়ে থাকে, ফোনটা ছিনিয়ে নিয়ে বারবার দেখে। অবিশ্বাস্য মনে বললে, নিশ্চয়ই এডিট করা ভিডিও। এডিট না, আপনার গুণধর ছেলের কাজ। আপনার কথায় ফুসলিয়ে নবাব পুত্রকে অফিসে নিয়ে গেলাম ব্যবসার হালচাল শেখাতে, কিন্তু এ ছেলে ব্যবসায় লাল সালাম ঠুকে এলো সবার সামনে। আমার নাক কাটা গেল। পাতা বিশ্বাস করতে কষ্ট হয়, তবুও ছেলেকে রক্ষাতে আদর্শ মায়ের মতো বলল, অফিসে যা কিছু সব ভোর শোনার। পছন্দ হয়েছে নিয়েছে, এখানে নাক কাটা যাওয়ার কি আছে শুনি? পছন্দ হয়েছে আমাকে বললেনই তো, এরকম ছেলে মানুষই করার কোনো প্রয়োজন ছিল না। আমি আরও সুজনকে বলেছিলাম স্টাফদের চেক করতে, কিন্তু সিসিটিভি ফুটেজ আমার চোখ খুলে দিল। ওয়াও, দারুণ। প্রাতা ভ্রু কুচকে তাকিয়ে রইল অরুণের দিকে। অরুণ বিরক্ত মুখে বলল, ওকে বুঝা আমার সাধ্যের বাইরে, একটা কাণ্ড ঘটাবে। রুবি ভুল কিছু বললে না। অতিরিক্ত লাড দেখিয়ে বিগড়ে দিয়েছি আমি, অ্যান্ড আই এম রিগ্রেট। আর আপনার কথার টোনে মনে হচ্ছে ভোরকে চোর বলছেন। চুরি করলে চোর বলবো না? অফিসটা তো ওরই, অফিসটা স্টিল আমার। অরুণ দৃঢ়তার সাথে প্রতিবাদ করে। পাতা মুচকি এসে বলল, অফিসটা ভোরের বাবার। তো চুরিকে ভোরের বাবা চুরিকে ভোরের বাবার অফিস বলে ঢাকতে পারবে না। সাধে কি 420 বলেই ওই ছেলে পুরো বিগড়ে গেছে। আমি শিওর ওই গয়নাগুলো গার্লফ্রেন্ডকে দিবে। পাতা সূক্ষ্ম দৃষ্টিতে নিক্ষেপ করে বলে, গার্লফ্রেন্ড? অরুণ সরকার দীর্ঘশ্বাস ফেলে বললে, অবাক হওয়ার কিছু নেই। তোমার ছেলে সাধু মোটেও না। আমি খোঁজখবর রাখি, তাই আমি জানি কোথায় কী করে না করে আমার সব কানে আসে, বুঝেছ? পাতা হাসে। আমার ছেলে কনভার্ট হয়ে তোমার ছেলে হয়ে গেছে অনেক আগেই। বাপেরা খুব স্বার্থপর মাল। যখন ছেলে ভালো থাকে বাপের কথা শুনে, তখন ছেলে বাপের থাকে। যখন নাগালের বাইরে চলে যায়, তখন মায়ের ছেলে হয়ে যায়। পাতা মুচকি হেসে বলল, ওর গার্লফ্রেন্ডকে চিনেন আপনি? আমাকে দেখাবেন, ছবি আছে। ওর স্কুল টিচারের মেয়ে রামিসা। কোচিং সেন্টারে আরও 2টো মেয়ের সাথেও বেশ ভাবছিল। প্রেমের গুঞ্জনও শোনা গেছে। এখন অবশ্য ওদের সাথে যোগাযোগ নেই, তবে ভার্সিটি এক সিনিয়র মেয়ে, নাম নীলা, 3rd ইয়ারে পড়ে, তার সাথেও বেশ ভাব। নবাবপুত্তুরের রেস্টুরেন্টে হা হা হি হি করতে দেখেছি আমি, তাও সচক্ষে। একবার না, দুবার না, বরঞ্চ 3বার। গার্লফ্রেন্ডের অভাব আছে নাকি ওর? বাড়িতেও একজন আছে। আশ্চর্য, রেস্টুরেন্টে গেলে গার্লফ্রেন্ড হয়ে যায় নাকি? আর বাড়িতে একজন আছে মানে? পাতা অবাক হয়ে যায়। অরুণ সন্ধিহান চিত্তে শুধায়, জানো না? তোমাকে বলেনি? পাতা অবুঝ ভঙ্গিতে মাথা নাড়ায়। অরুণ সরকার তপ্ত শ্বাস ফেলে বলে, 420টা আনিকাকে পছন্দ করে। আমিও জানতাম না, সেদিন অরুণিকা বলেই জানলাম। পাতা বুঝি বৈদ্যুতিক শখ খেলো, গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো, বড় বড় চোখ বানিয়ে বলল, কি বলছেন ভোরের বাবা? আনির না বিয়ের কথাবার্তা চলছে। রবি আপু তো খুব আগ্রহী, তাই আমি মন থেকে কত দুয়াই না করে দিয়ে আসলাম, বিয়েটা যেন হয়ে যায়। অরুণ বাঁকা দৃষ্টিতে তাকিয়ে থাকে। পাতা মুহূর্তে উত্তেজিত হয়ে উঠল। হাতের তালু জ্বলছে। আকস্মিক শখ হজম করতে কষ্ট হচ্ছে। ভোর আনিকাকে পছন্দ করে, আর এদিকে আনিকার বিয়ের কথাবার্তা পাকাপোক্ত। এখন ভোরের কি হবে? চিন্তায় পাতার মাথা কাজ করা বন্ধ করে দেয়। অরুণের বাহুতে ঝাঁকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে, আপনি সব যেন চুপ করে কেন আছেন? ভোরের বাবা, কিছু করছেন না কেন? আমি কি করব? কি করবেন মানে? অ্যানির বিয়েটা ভেঙে দিন। আরিয়ান ভাইয়া আর আপুর সাথে কথা বলুন, ওদের 4 হাত এক করার ব্যবস্থা করে দিন। অরুণ পাতার কাজ জড়িয়ে নিজের সাথে জড়িয়ে নেয়। দীর্ঘশ্বাস ফেলে একে একে সব খুলে বলে। পাতা সব শুনে আরও উত্তেজিত হয়ে পড়ে। রবি আপু যে ভোরকে পছন্দ করে না, তা তো বোঝা কঠিন কিছু না, কিন্তু আরিয়ান ভাইয়ার কী সমস্যা? উনি কীভাবে পারলো মুখের উপর প্রস্তাব নাকচ করে দিতে? আমার ছেলে কি এতটাই পচে গেছে? কি এমন পাপ করেছে যে তাকে মেয়ে দিবে না? বড় ভাই প্রস্তাব রেখেছে, তুই কিভাবে পারলি মুখের উপর মানা করে দিতে? আরিয়ান ভাইয়ের সাথে কালকে আমার লেগে যাবে। রিল্যাক্স পাতাবাহার, তুমি কিছু বলতে চেও না। যে অপমান হওয়ার কোনো দরকার নেই মানে? ভোরের বাবা কাল এঙ্গেজমেন্টের ডেট দিবে, বিয়ের দিনটাও সপ্তাহখানিকের মধ্যে ফালাবে, আর আপনি হাত গুটিয়ে বসে আছেন। অরুণ পাতাকে শান্ত হতে বলে বাহুতে হাত বুলিয়ে নরম সুরে বললে, তোমার ওই হাউস অফ পাতাবাহার আমাকে ভাড়ায় দিবে? আমি মাসে 25,000 টাকা করে দিব। 6 মাসের বাড়ি ভাড়া অ্যাডভান্স করে দিতেও রাজি। পাতার সমস্ত
উত্তেজনা ফিকে হয়ে আসে। গম্ভীর মুখ পানে চেয়ে অবিশ্বাস্য স্বরে বলে, আপনি কথা ঘোরাচ্ছেন। আর ওই বাড়ির কথা কেন উঠছে? উঠছে কারণ তুমি তোমার বাড়িতে ওঠার অনুমতি দিলে আমি খুব শীঘ্রই সেখানে শিফট হচ্ছি। কারো বিস্ফোরা হয়ে এ বাড়িতে থাকার কোনো মানে হয় না। আশা করি তুমি বুঝতে পারবে আমি কেন সরকার বাড়ি ছাড়তে চাচ্ছি। পাতা বুঝি চিন্তায় জ্ঞান হারাবে। সে কাঁপা কাঁপা গলায় জানতে চাচ্ছে, ভোরের বাবা, ভোর আইনের বিষয়টা আমি প্রস্তাব রেখেছিলাম, ওদের জোর সই লাগেনি তাই মানা করেছে। কথা সেখানেই শেষ। যা কিছু হয়ে যাক, আমি অরুণ সরকার দ্বিতীয়বার তাদের দ্বার প্রান্তে যাচ্ছি না। পাতা শ্বাস নিতেও ভুলে যায়। এখানেও ইগো? অরুণ কিছু বলে না। ইগো বলতে ইগো, সে নত হবে না মোটেও। পাতা শক্ত করে কিছু বলার জন্য হাঁ করে অরুণের ইশারায় থেমে যায়। ঘাড় ঘুরিয়ে ব্যালকনিতে দরজা দিকে তাকায়। প্রহর দাঁড়িয়ে চোখ কসলাচ্ছে। হামি তুলে ঘুম ঘুম কণ্ঠে বলে, পাপা মাম্মাম, তোমরা কি লুকিয়ে লুকিয়ে প্রেম করছো? কুয়াশায় ঘেরা শীতের রাতে বিলীন জ্যোৎস্না। ছাদের রেলিংয়ের ওপর বসে আধারে ডুবছে এক যুবা। হাতে ধোয়া উঠানো কফির মগ, কাঁধে চড়ে সঙ্গী এনি মিউ মিউ করে ডাকছে বিরামহীন। তার ডাকে বিরক্তি হয়ে যুবা বলে, এনা চুপ থাকো, নয়তো চলে যাও এখান থেকে, আমাকে বিরক্ত করো না। এনা এক পা বাড়িয়ে অরুণাবের গালে খোঁচায়। অরুণাবে বিরক্ত হয়ে তাকে কাঁধ থেকে নামিয়ে দেয়। এনা কতক্ষণ মিউ মিউ করে চলে যায় লেজরা নিয়ে। অতঃপর একাই বসে থাকে। কিছুক্ষণ পর কেউ আসে ছাদে। পা টিপে টিপে অরুণাবের পেছনে এসে দাঁড়ায়। বাঁকা হেসে পিঠে হাত রেখে বলে, ভাউ বলে ভয় দেখানোর চেষ্টা করে। অরুণাবও ভয় পেল না। আলগোছে ঘাড় ফিরিয়ে শান্ত গলায় বলল, মেয়ে মানুষের বুদ্ধি হাঁটু নিচে থাকে, তা জলজন্ত প্রমাণ তুই। কেন, আমি কি করলাম? এনিকার মাথায় ঠাস করে চর মেরে অরুণাব দাঁত কটমট করে বলে, রেলিংয়ের উপর বসে আমি পেছন থেকে কেউ ভাও দিল, যদি আমি তোর আগমন টের না পাইতাম, সোজা নিজে পড়তাম, গাধার বাচ্চা। আনিকা মুচকি হাসলো। পড়তি আমার কি হতো? তোর জন্য নিশ্চয়ই হাউমাউ করে কান্না জুড়ে দিতাম না? অরুণাভ আবার মাথায় চাটি মেরে বলল, আমার জন্য তুই ভেবে করে কেন কাঁদবি? আমি তোকে সারা জীবন কাঁদাবো। আনিকা ফুস করে উঠলেও মুচকি হেসে প্রত্যুত্তরে বলল, আমি তবে হাসি মুখে কাঁদাবো। গাধার বাচ্চা, হাসি মুখে কাউকে কাঁদতে দেখেছিস? খবরদার গাধার বাচ্চা বলবি না। তো কি বলবো, কুটনি বুড়ি? তবে তুই 420। অরুণাভ মুখ মুচকি আসলো। আনিকা মুখ মুচড়ায় বাহু ধরে টেনে ধরলো, নামছিস না কেন? এখানেই বসি, ভালো লাগছে। অরুণাভ পাশে বসতে ইশারা করলো। আনিকা নাকচ করে, তুই পাগল তুই? আমার ভয় লাগে, চেয়ারে বসি চল। ভয় কিসের ভাই, আমি আছি তো নাকি? অরুণাভ অভয় দেয়। আনিকা বলে, ভয় তো তোকেই, কখন ধাক্কা দিয়ে ফেলে দিস তার গ্যারান্টি আছে? নেই। উঠলে ওঠ, নয়তো ফুট। আনিকা চলে যেতে নেয়। অরুণাভ পেছন থেকে গায়ের চাদর টেনে ধরে বলে, রাগিস কেন ভাই, উঠে বস না, আমি ধরে রাখবো শক্ত করে। আনিকা চোখ ভরা অবিশ্বাস নিয়ে উঠে বসে, পা নিচে ঝুলিয়ে। অন্ধকার গভীরতা ঠাহর করা মুশকিল হলেও আনিকার গা ছমছম করে ওঠে। যদি নিচে পড়ে যায়, নাম মরলেও হাত পা ভাঙবে সুনিশ্চিত। সে অরুণাবের বাহুতে শক্তপোক্ত কিল বসে বললি না ধরে রাখবি শক্ত করে, ধরছিস না কেন? অরুণাব কফির মগ গে ঠোঁট ছুঁয়ে গলা ভিজিয়ে এনে শান্ত সুরে বলে, লজ্জা পাবি না তো আবার? আনিকার চোখে আকার বড় হয়। অরুণাব বাম হাত মেলে সে সম্মোহনী কণ্ঠে বলে, আয়। আনিকা মুচকি হেসে কাছ ঘেঁষে বসলো। একটু লজ্জাও পেল না। অরুণাভ কাঁধে হাত রাখলে আনিকা স্বীয় হাত বাড়িয়ে তার পিঠে রেখে কোমরের আঁচড়ায় হুডি খামচে ধরে বলল, কি খাচ্ছিস? কফি উইদাউট সুগার। খাবি? চিনি ছাড়া কীভাবে খাস? এভাবেই বলে আবারও কফিতে চুমুক দেয় অরুণাভ। আনিকা মুখে বিকৃত করে বলল, তিতা লাগে না তোর? নাকি তোর মুখটাই তিতা? কি জানি, আমার কাছে তো তিতা লাগে না, মনে হয় সয়ে গেছে। আনিকা ঠোঁট চোখা করে ওহ আচ্ছা বলে। শীতকালীন মুখ নিঃসৃত ও উষ্ণ সফেদ ধোঁয়া বাতাসে বিলীন হয়। অরুণাভ আনিকার দিকে নিষ্ফল চেয়েছিল। আকস্মিক তার হাত ফসকে কফির মগটা ইন্তেকাল ফরমায়। হয়তোবা ইট পাটকেলের উপর পড়ে চূর্ণ বিচূর্ণ হয়েছে। শব্দ তো সেরকমই আসলো। অরুণাভ সে শব্দে ধ্যান দেয়নি। সে বিস্ফোরিত চোখে আনিকার দিকে তাকিয়ে আছে। ওষ্ঠ ও অধরের মাঝে ঈষৎ ফাঁক বলে দিচ্ছে সে অন্য জগতে মোহমায়ায় ফেসে গেছে। আনিকা চোয়াল ধরে তার মুখ ঘুরিয়ে দিল। বাহুতে মাথা ঠেকিয়ে খিলখিল সুরে হেসে বলল, ভোর, তুই সিগারেট খাস? অরুণাভ তৎক্ষণাৎ জবাব দিতে পারল না। ঘোর থেকে বেরোতে সময় লাগে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। আশ্চর্য গলা শুকিয়ে গেল কেন? শুকনো ঢুক গিলতেই কচ শব্দ শোনা যায়। নিজেকে ধাতস্থ করে বলে, প্রয়োজন পড়েনি খাওয়ার। আনিকা হাসতে হাসতেই বলো, খেলে বল, চাচ্চুকে বলবো না। আর এমনিতেও সিগারেট আমার
কোনো ইস্যু নেই, বরং আই লাইক দ্যাট। আমাকেও এনে একদিন টেস্ট করাস। আমার খুব শখ সিগারেট টেস্ট করার। কি এমন নেশা আছে যে ছেলেদের খেতে হবে? পাগল তুই? অর্ণব ভৎসনা করে আনিকার গায়ে মাখল না, উৎসাহের সাথে বলল, তুই কখনো ড্রিঙ্কস করেছিস? অর্ণব ঘোর সন্দেহভাজন গলায় বলল, তোর হাবভাব ভালো না। আরে ভয় নেই, নির্ভয়ে বল, চাচ্চুকে বলবো না। আই এম গুড বয়। আনিকা আবারও শরীর দোলে হাসে, হাসতে হাসতে লুটিপুটি খায়। অর্ণব চাপা সরে ধমকায়। আনিকা গায়ে মাখে না, হাসতে হাসতে বলে, ঠিক বলেছিস, তুই তো ভোরদা টাইনি বয়। অর্ণব খুব একটা গায়ে মাখল না। আনিকা হাসি থামিয়ে দিল ধীরে ধীরে, ফিসফিসিয়ে বলল, আমরা দুজন একদিন চুপি চুপি ড্রিঙ্কস করবো। শুনেছি ড্রিঙ্কস করলে হুঁশ থাকে না, মানুষ শুধু হাসে আর আকাশে ভাসে। ব্যবস্থা করতে পারবি? তোর ওই বন্ধু টুটুলকে দাওয়াত দিবি না খবরদার, শুধু তুই আর আমি। আচ্ছা, সো সুইট অফ ইউ ভোর। বিয়ের পরেও এমন থাকবি কিন্তু? থামবি তুই? ভোর, তুই লজ্জা পাচ্ছিস একটু একটু? অর্ণব ঘাড় ডলে জড়তার সাথে জবাব দিল। আনিকা আবারও হাসলো শব্দ করে। হাসির প্রকোপ কমতেই কাঁধে মাথা রেখে চোখ বুজে নেয়। কিছুক্ষণ নীরব থেকে বলল, আম্মুকে কীভাবে ম্যানেজ করবি? অর্ণবের কপালে সুদৃঢ় ভাঁজ খেলে যায়। ওনাকে ম্যানেজ করবো কেন? আম্মু তোকে পছন্দ করে না, এটা কি তুই বুঝিস না? কচি খোকা না আমি? তাহলে বল কিভাবে সব ম্যানেজ করবি? তোকে ম্যানেজ করে নিয়েছি, দ্যাটস এনাফ। চাচিমণি বাড়াবাড়ি করলে সোজা কাজী অফিস। আমি আমার ফ্রেন্ডসদের বলে রেখেছি, সব বন্দোবস্ত করাই আছে, শুধু কবুল বলে সাইন করে বাকি। আনিকা কাঁধ থেকে মাথা তুলে বলল, তুই ভাবলি কি করে আমি নাচতে নাচতে তোর সঙ্গ দেব? বলতে ভুলে গিয়েছি, আমি ক্লোরোফর্মের শিশি এনেছি একটা। অর্ণব খুব শীতল গলায় প্রত্যুত্তর করল। আনিকা মুচকি আসছিল। হঠাৎ হাততালির আওয়াজ ভেসে আসে। আনিকার উত্তেজনার ঠেলায় নিজ অবস্থান ভুলে বসে পড়ে যেতে নেয় রেল থেকে, তবে পড়ে না, সে ভাগ্য প্রসন্ন অর্ণব সামলে নেয়। রুবি মেয়ের বাহু ধরে রেলিং থেকে নামায়। অর্ণবকে নামতে হয় না, সে একাই নেমে আসে। কপালে আছড়ে পড়া চুলগুলো পিছনে ঠেলে দিয়ে হুডির টুপি মাথায় চাপিয়ে নেয়। অস্বস্তি আর লজ্জায় ভেতরটা বুঁদ হলেও বাইরে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। রুবির সহ্য হয় না তার স্বাভাবিক ভঙ্গিমা। ঠাস করে দুটো চোল বসিয়ে দিতে পারলে শান্তি পেত। অসভ্য বেয়াদব নির্লজ্জ ছেলে। সে দাঁত কটমট করে বলে, লজ্জা করে না? অরুর মতো আনিকাও বোন হয় তোমার, আর তাকে নিয়ে এই মাঝরাতে ছাদে একা? রাগের গা রিরি করে উঠে রুবির। কথাটা দলা পাকিয়ে আসে। কি লজ্জাজনক ঘটনা! মাঝ রাতে দুজন প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে ছাদে বসে ভাবতে পারে না সে। আনিকা প্রতিবাদী সুরে বলে, আম্মু প্লিজ সিন ক্রিয়েট করো না, আমার ঘুম আসছিল না, তাই ওকে ডেকেছিলাম, এমনি কথা বলছিলাম দুজন। রুবি মেয়ের দিকে শানিত দৃষ্টি নিক্ষেপ করে বলল, বেকুব ভাবো আমাকে? তোমার মতো ধুরন্ধর দুটো নেই, বেকুব কেন ভাববো আম্মু? মজা হচ্ছে? আম্মু তুমি চলো আমার সাথে, আমি সব খুলে বলছি। আরে চলো না। আনিকা মাকে এক প্রকার টেনে হেঁচড়ে নিয়ে চলে যায়, আর চোখে অরুণাবকে চোখ রাঙাতে ভুলে না। অরুণাব ঘাড় ডলে। প্রথমবার প্রেম করতে এসে এভাবে হাতে নাতে ধরা খেল সে। তার প্রেম কাহিনী তো স্বর্ণাক্ষরে লেখা উচিত। মুচকি হেসে মাথা দুলালো সে। চাচিমণি যতই হম্বিতম্বি দেখাক না কেন, আনি তো তার সাইডে দাঁড়িয়ে। আর কোনো চিন্তা নেই, আনিকা সরকার তো অরুণ সরকারের হবেই, অরুণাব সরকারের হবেই। অ্যানি, তা আমার তরফ থেকে এটাই লাস্ট ওয়ার্নিং। আমি কোনো কথা শুনতে চাই না। আমি শুধু আমার মেয়ের সুন্দর আর সুনিশ্চিত একটা ভবিষ্যৎ চাই। সেই ভবিষ্যৎটা ভোরের সাথে হলে সমস্যা কি বলো আমায়? প্লিজ ওইসব লেম কথাবার্তা বলবে না। এসব শুনে শুনে কান পচে গেছে আমার। রুবি ক্লান্ত চোখে চায় মেয়ের দিকে। সেও বোঝাতে অতিষ্ঠ হয়ে গেছে। এই মেয়েকে কীভাবে বোঝাবে ভোর সরকার ওর জন্য ঠিক না। সে হতাশ সুরে বলল, আমার কথা মন দিয়ে শোনো আনি। আমার মরহুম শ্বশুরমশাই 2টো বিয়ে করেছেন, অরুণ ভাইয়াও 2টো বিয়ে করেছে, আর তুমি ভাবছো ভোর সরকারও 2টো বিয়ে করবে? আনিকা ব্যঙ্গ করে বলে। মুখে কৌতুকের আভা। রুবির রাগ হয়। হ্যাঁ আমি ভাবছি, আর আমি শতভাগ নিশ্চিত ভোর ওর বাপদাদার ভাগ্যকেই এই সালাম জানাবে। আনিকা চরম মাত্রায় বিরক্ত বোধ করে বলল, আম্মু তুমি বড্ড বেশি বুঝছো। ছোটোবেলায় শুনিয়ে ভোরকে তুমি যাতা জাজ করে বেড়াও, কথায় কথায় অপমান করো। আমি অপমান করি না, আমি মুখের ওপর সত্যিটা বলেই যা হজম করতে না পারলে অপমান বোধ জন্মায়। তোমার সমস্যাটি কি?
আমার কোনো সমস্যা নেই, আমি শুধু চাই না তুমি ভোরের সাথে নিজেকে জড়িয়ে কলঙ্ক ডেকে আনো। আমি তোমার মা, দিন দুনিয়া তোমার থেকে বেশি দেখেছি। আনিকা দীর্ঘশ্বাস ফেলে রুবি মেয়েকে বোঝানোর চেষ্টা করে। আনিকা বিরক্ত হলেও চুপচাপ শুনে